আজকে আমরা পিকে দে সরকারের বই থেকে ট্রান্সলেশন এবং প্রেসির যে এক্সারসাইজ পার্টগুলো আছে সেখান থেকে ট্রান্সলেশনে 31 এবং প্রেসির 25 দেখব এবং তার সাথে সাথে ইংলিশে একটা রিপোর্ট দেখব। সেটা কি? সেটা হচ্ছে যে ওয়ার্ক ফ্রম হোম ইজ নাও আ ডিজিজ অফ হ্যাপিনেস। ঠিক আছে, এবং তার সাথে সাথে ইংলিশে গ্রামার এবং ভোকাবুলারি পার্টটাও আমরা দেখব। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে প্রতিদিনকার ক্লাসের মতো আমরা আজকেও 100 লাইকের টার্গেট রাখছি। আশা করছি আপনারা খুব শীঘ্রই করে দেবেন। যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে যুক্ত হয়ে যান। তাহলে আমরা যে সমস্ত হোম টাস্কগুলো ডেলি বেসিকে দিয়ে থাকছি সেইগুলো এবং তার সাথে সাথে তার যে প্রিভিয়াস আপডেটস সেগুলো কিন্তু সেখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, বোঝা গেছে? চলুন তাহলে আজকে ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট আপনারা ভিডিওটাকে পজ করে এই যে ট্রান্সলেশন প্যাসেজটা আছে এটা ভালো করে পড়ে নিন, তারপরে আমরা এগোবো। ঠিক আছে, পড়া হয়েছে? চলুন তাহলে দেখি কি বলছে। ফার্স্ট লাইনটা কি বলছে দেখুন। এখানে বলা হচ্ছে, ভালো করে বুঝবেন, শিখ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা মহাত্মা নানক। এই যে মহাত্মা ব্যাপারটা কিন্তু অনেকে মহাত্মা হিসেবেই লিখে দিচ্ছে। এই মহাত্মা মানেটা হচ্ছে যে মহান একটা ব্যাপার। ঠিক আছে, তার মানে আপনাকে কিন্তু নোবেল হিসেবেই কিন্তু লিখতে হবে। ঠিক আছে, মহাত্মা লিখবেন না, মহাত্মাটাকে কি হিসেবে লিখবেন? নোবেল হিসেবে লিখবেন। ঠিক আছে, তাহলে মহাত্মা নানক 1869 খ্রিস্টাব্দে পাঞ্জাবে জন্মগ্রহণ করেন। তাহলে পাঞ্জাবে জন্মগ্রহণ করেছিলেন, বিষয়টাকে জন্মগ্রহণ করার ব্যাপারটাকে আমরা প্যাসিভে করে থাকি এবং করেছিলেন বিষয়টা করা হচ্ছে। তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে? পাস্ট ইনডিফিনাইটের প্যাসিভেই কিন্তু বিষয়টাকে লিখতে হবে। দেখুন আমরা কিভাবে বিষয়টাকে লিখছি, ভালো করে ফলো করুন। কি বলা হচ্ছে? সাবজেক্টটাকে আমরা চুজ করলাম কিরকম ভাবে দেখুন। কি নোবেল নানক মানে মহাত্মা নানক, সে কে? সে হচ্ছে যে দি ফাউন্ডার অফ দি শিখ কমিউনিটি, মানে শিখ কমিউনিটি মানে শিখ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, তারপর দেখুন ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করেছিলেন ইন 1869 এডি, মানে 1869 খ্রিস্টাব্দে। কোথায়? ইন পাঞ্জাব। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে একদম। তাহলে কিভাবে বিষয়টাকে করা হলো? পাস্ট ইন্ডিপেন্ডেন্ট প্যাসিভে যেরকম ভাবে করতে হয় জন্মগ্রহণ ব্যাপারটাকে সেরকম ভাবে করলাম এবং এই যে মহাত্মা বিষয়টাকে কিন্তু আপনাদের নোবেল হিসেবে কিন্তু লিখতে হবে এবং ভার্বটাকে আমরা সাবজেক্টটাকে কিরকম ভাবে পাটে পাটে চুজ করলাম সেটাকেও কিন্তু একটু লক্ষ্য করবেন। কি? নোবেল নানক, কমা দিলাম, তারপরে লিখলাম কি? দি ফাউন্ডার অফ দি শিখ কমিউনিটি। ঠিক আছে, এই বিষয়টাকে আমরা এরকম ভাবে কিন্তু পাটে পাটে চুজ করে করলাম। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সট সেন্টেন্সটা দেখুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলছে তিনি জাতিতে ক্ষত্রিয়। তাহলে তিনি জাতিতে ক্ষত্রিয়, এই বিষয়টা কিন্তু কারোর লেখার মধ্যেই দেখলাম না যে এই বিলং ব্যাপারটা উঠে এসছে। তিনি জাতিতে ক্ষত্রিয় মানে তিনি ক্ষত্রিয় বংশভূত ছিলেন, এরকম ভাবে লেখা যেতে পারে। তাহলে কিভাবে লিখলাম দেখুন, ছিলেন, তাহলে বিলংড পাস্ট ইনডিফিনিটে লিখতে হবে। তাহলে হি বিলংড মানে তিনি বিলং করতেন কোথায়? টু ক্ষত্রিয় ক্ল্যান। ঠিক আছে, ক্ল্যান মানে হচ্ছে জাতি বা জাত ব্যাপারটাকে বোঝানো হয়। তাহলে হি বিলং টু ক্ষত্রিয় ক্ল্যান মানে তিনি ক্ষত্রিয় জাতিতে ছিলেন। ঠিক আছে, বিলং করতেন। বিষয়টা বোঝা গেছে কিভাবে আমরা করলাম? আচ্ছা, তারপরে দেখুন নাম্বার 3, এই লাইনটা কি বলছে দেখুন, ভালো করে বুঝবেন। অতি শৈশবকাল হইতেই তিনি ধর্মপ্রাণ ও পরোপকারী ছিলেন। তাহলে এই বিষয়টাকে, এই যে ধর্মপ্রাণ আর পরোপকারী, এই বিষয়টা কিন্তু হিন্সে যেরকম ভাবে বলা ছিল সেরকম ভাবে কিন্তু আমরা বিষয়টাকে লিখবো। ছিলেন ব্যাপারটা বলা হচ্ছে, তাহলে আপনাকে কি করতে হবে? অবশ্যই সিম্পল পাস্টে কিন্তু লিখতে হবে। তাহলে হি ওয়াজ মানে তিনি ছিলেন, কি ছিলেন? রিলিজিয়াস মাইন্ডেড মানে ধর্মপ্রাণ, অ্যান্ড বেনিভোলেন্ট মানে পরোপকারী। কখন থেকে? ফ্রম হিজ আর্লি চাইল্ডহুড লিখতে পারেন বা সিন্স হিজ আর্লি চাইল্ডহুডও লিখতে পারেন। ঠিক আছে, ফ্রমের জায়গায় কিন্তু আপনি সিন্সও লিখতে পারেন। ঠিক আছে, তাহলে কিভাবে করা হলো? সিম্পল পাস্টে ব্যাপারটাকে আমরা করলাম। হি ওয়াজ রিলিজিয়াস মাইন্ডেড মানে তিনি ধর্মপ্রাণ ছিলেন, অ্যান্ড বেনিভোলেন্ট এবং পরোপকারী ছিলেন, সিন্স হিজ আর্লি চাইল্ডহুড বা ফ্রম হিজ আর্লি চাইল্ডহুড। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তারপরে দেখুন নেক্সট লাইন কি বলা হচ্ছে এখানে। এখানে বলছে তাহার পিতার অবস্থা সচ্ছল ছিল না। এই বিষয়টাকে আমরা দুভাবে দেখবো। ঠিক আছে, যেরকম ভাবে হিন্টস দেওয়া ছিল সেরকম ভাবে দেখবো, তারপর আমাদের নিজেদের মতো করে দেখবো। তাহলে তাহার পিতার অবস্থা সচ্ছল ছিল না, তাহলে কিরকম ভাবে লেখা হচ্ছে? দি কন্ডিশন অফ হিজ ফাদার ওয়াজ নট ওয়েল অফ, একদম সিম্পল পাস্টে লেখা হলো। তাহলে কি? দি কন্ডিশন অফ হিজ ফাদার ওয়াজ নট ওয়েল অফ, তার মানে তার যে ওয়েল অফ ব্যাপারটা কিন্তু হিন্টসে দেওয়া ছিল। কি? ওয়েল অফ তার মানে কি? সচ্ছল ছিল না। ঠিক আছে, মানে ওয়াজ নট ওয়েল অফ মানে সচ্ছল ছিল না। কার অবস্থা? দি কন্ডিশন অফ হিজ ফাদার মানে তার বাবার অবস্থা। ঠিক আছে, কিরকম ভাবে আমরা পাটে পাটে চুজ করছি বিষয়টাকে লক্ষ্য করুন। তাহলে দি কন্ডিশন অফ হিজ ফাদার, তার বাবার অবস্থা, ওয়াজ নট ওয়েল অফ মানে সচ্ছল ছিল না। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে? এইভাবে আমরা করলাম। আরেকটা কিভাবে করা যায় দেখুন, কিভাবে করলাম। কি? হিজ ফাদার ওয়াজ নট ইকোনমিক্যালি সাউন্ডেড মানে ইকোনমিক্যালি সাউন্ডেড, এই বিষয়টা কিন্তু আমরা এরকম ভাবেই বলে থাকি। ঠিক আছে, তাহলে কি? হিজ ফাদার ওয়াজ নট ইকোনমিক্যালি সাউন্ডেড মানে তার বাবার আর্থিক অবস্থা কিন্তু ভালো ছিল না বা সচ্ছল ছিল না মানে সাউন্ড ছিল না। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে এই বিষয়টাকে এইভাবে আমরা করলাম। তারপরে দেখুন পরের লাইনটা কি বলা হচ্ছে। এখানে বলছে তিনি নানককে বাল্যকাল হইতেই অর্থ উপার্জনের চেষ্টা করিতে উপদেশ দিতেন।
আচ্ছা, তাহলে উপদেশ দেওয়া এই বিষয়টাকে আপনি কিরমভাবে লিখবো দেখুন, কে দিতেন? তিনি দিতেন। তাহলে তিনি বলতে এখানে তার সেই বাবার কথা বলা হচ্ছে। তাহলে এই প্রথমে যে আমরা হিটা লিখেছি এটা কিন্তু তার বাবার কথাই বলা হচ্ছে। ঠিক আছে? তাহলে হি উড অ্যাডভাইস, তিনি দিতেন বা ইউজড টু অ্যাডভাইসও আপনি দিতে পারেন। মানে উড এর ব্যবহারও করতে পারেন এখানে, বা ইউজ টু এর যে ব্যবহারটা আমরা সেই প্রথম সারিতে যে সমস্ত কাজগুলো আমরা করেছিলাম সেখানে কিন্তু এই উড বা ইউজ টু এর ব্যবহারগুলো আমরা কিন্তু শিখিয়ে দিয়েছিলাম। তাহলে সেই ব্যবহারটা কিন্তু এখানেই করতে হচ্ছে আবার কি, হি উড অ্যাডভাইস মানে তিনি উপদেশ দিতেন। ঠিক আছে? সচরাচর করতো, তাহলে কিন্তু উড কলটা আপনাকে ইউজ করতে হবে, বা আপনি ইউজ টুও কিন্তু করতে পারেন। ঠিক আছে? কোনো অসুবিধা নেই। তাহলে হি উড অ্যাডভাইস বা হি ইউজড টু অ্যাডভাইস। ঠিক আছে? নানক, তিনি নানককে উপদেশ দিতেন কি করতে? টু ট্রাই ফর আর্নিং মানে অর্থ উপার্জনের চেষ্টা করতে। কখন থেকে? সিন্স হি ওয়াজ ইন হিজ বয়হুড, মানে এই যে হিটা বলা হচ্ছে এই হিটা কিন্তু নানককে বলা হচ্ছে। ঠিক আছে? তাহলে সিন্স হি ওয়াজ ইন হিজ বয়হুড, যখন তিনি বাল্যকাল ছিল, যখন তার বাল্যকাল ছিল সেই সময় থেকেই কিন্তু তার বাবা তাকে অ্যাডভাইস দিত অর্থ উপার্জনের জন্য। ঠিক আছে? তাহলে সচরাচর যে ব্যাপারটা দিত, প্রায়শই দিত, তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে? উড বা ইউজ টু কিন্তু ইউজ করতে হবে। ঠিক আছে? ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, অনেকে কিন্তু এখানে একটা বিষয় দেখলাম যে এডিভিআইসিই লিখছেন। এই এডিভিআইসিইটা কিন্তু নাউন ফর্ম হয়, আর এডিভিআইএসিটা কিন্তু অবশ্যই ভার্ব ফর্ম। ঠিক আছে? তাহলে এখানে কিন্তু মেন ভার্ব হিসেবে আমরা ইউজ করছি। এবং একটা বিষয় আরেকটা ক্লিয়ার করে নেবেন যে উডের পরে কিন্তু ভার্বের সবসময় ফার্স্ট ফর্মই বসে, কখনো কিন্তু সেকেন্ড ফর্ম হয় না। তাহলে এই উডের পরে ভার্বের ফার্স্ট ফর্ম আমরা ইউজ করলাম, এবং এই যে ভার্ব হিসেবে এডিভিআইএসি হয়, এডিভিআইসিটা কিন্তু নাউন। ঠিক আছে? ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, তারপরে দেখুন পরবর্তী লাইনটা কি বলা হচ্ছে এখানে। এখানে বলছে কিন্তু নানক দেশে দেশে ঘুরিয়া বহু সাধু সন্ন্যাসীর সহিত মিশিলেন ও নানা শাস্ত্র পাঠ করিলেন। এই যে ব্যাপারটা বলা হচ্ছে যে কি কিন্তু নানক দেশে দেশে ঘুরিয়া, তাহলে আপনি এরকমভাবে যদি কম্পাউন্ডে করতে চান তাহলে কি করবেন? কিন্তু নানক দেশে দেশে ঘুরেছিলেন এবং বহু সাধু সন্ন্যাসীর সাথে মিশেছিলেন। তাহলে আর এইভাবে করতে পারেন, বা যেরকমভাবে করা আছে সেরকমভাবে করলে কিন্তু আপনাকে পার্টিসিপেলে করতে হবে। ঠিক আছে? দেখুন আমরা বিষয়টাকে কিভাবে করছি ভালো করে বুঝবেন। তাহলে কি হলো? কিন্তু, তাহলে লিখলাম বাট। ঠিক আছে? বাট লেখা হলো, তারপরে কি কে ঘুরেছিলেন? নানক, তাহলে সাবজেক্ট হিসেবে আমরা নানক লিখলাম। তাহলে নানক ট্রাভেলড, একদম পাস্ট ইনডিফিনিট আমরা লিখছি। নানক ট্রাভেলড টু মেনি কান্ট্রিজ, একদম কম্পাউন্ডে করছি আমরা বিষয়টাকে। তাহলে বাট নানক ট্রাভেল টু মেনি কান্ট্রিজ মানে নানক বিভিন্ন দেশে ঘুরেছিলেন। ঠিক আছে? অ্যান্ড কেম ইন টাচ, এই যে অ্যান্ডের পরে আমরা সাবজেক্ট লিখলাম না, এই সাবজেক্টটা কিন্তু নানককে রেফার করছে। তাহলে অ্যান্ড কেম ইন টাচ এবং সংস্পর্শে এসেছিলেন বা মিশেছিলেন কাদের সাথে? উইথ মেনি সেন্টস মানে অনেক সাধু সন্ন্যাসীর সাথে। ঠিক আছে? বিষয়টা ক্লিয়ার হয়েছে? তারপরে নানা শাস্ত্র পাঠ করিলেন মানে করেছিলেন। ঠিক আছে? তাহলে কি লিখলাম? অ্যান্ড লার্নড, তাহলে এই অ্যান্ডের পরে কিন্তু আবার ভার্ব লিখলাম, তার মানে কিন্তু সাবজেক্টটা কিন্তু এই নানককেই আবার রেফার করছে। অ্যান্ড লার্নড মেনি শাস্ত্রাস, এই শাস্ত্রাস মানে হচ্ছে শাস্ত্র। ঠিক আছে? বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে? তাহলে বিষয়টাকে আমরা কি বলতে চাইছি এখানে, তাহলে কিভাবে করা হলো? আমরা কিন্তু কম্পাউন্ডে বিষয়টাকে করলাম। আপনি যদি ফার্স্ট বিষয়টাকে কিন্তু যদি মনে করেন যে পার্টিসিপেলে করবো, তাহলে যেরকমভাবে আমরা বলেছিলাম আপনাদেরকে সেইভাবেই কিন্তু বিষয়টাকে করবেন। ঠিক আছে? ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, তারপরে দেখুন পরবর্তী লাইনটা কি বলছে এখানে। এখানে বলা হচ্ছে এই সমস্ত আলোচনার ফলে তিনি বুঝিলেন, এই যে বুঝলেন ব্যাপারটাকে কিন্তু সেই একইভাবে রিয়েলাইজড হিসেবে লিখতে হবে, কারণ নিজের থেকে বুঝেছিলেন, তাকে কিন্তু কেউ বোঝায়নি। এই বিষয়টা কিন্তু আমরা অনেক অনেক কটা ক্লাসেই কিন্তু বলেছি যে কি নিজের থেকে বোঝাকে কিন্তু অবশ্যই রিয়েলাইজ হিসেবে লিখতে হবে। আর যখন কেউ কোনো কথা বলবে তার মাধ্যমে যখন সে বুঝবে তখন কিন্তু আপনাকে কি করতে হবে? তখন আপনাকে সেই আন্ডারস্ট্যান্ড হিসেবে কিন্তু লিখতে হবে। তাহলে এখানে তিনি নিজের থেকে বুঝেছিলেন, তাহলে কিন্তু আপনাকে রিয়েলাইজ হিসেবে লিখতে হবে। ঠিক আছে? তাহলে কি এই সমস্ত আলোচনার ফলে তিনি বুঝিলেন ঈশ্বর এক। এই এক মানে ইউনিক হিসেবে কিন্তু লেখাটা যায়। ঠিক আছে? বা ওয়ান হিসেবেও লিখছেন, করতে কোনো অসুবিধা নেই, লিখতে পারেন, তবে ইউনিকটা লেখায় আমার মনে হয় বেটার। তাহলে অ্যাজ আ রেজাল্ট অফ অল দিস ডিসকাশনস মানে এই সমস্ত আলোচনার ফলে, অ্যাজ আ রেজাল্ট অফ অল দিস ডিসকাশনস তিনি বুঝেছিলেন। তাহলে পাস্ট ইনডিফিনিটের বিষয়টাকে আমরা করবো। তাহলে হি রিয়েলাইজড দ্যাট, কি রিয়েলাইজ করেছিলেন? এই যে গড ইজ ইউনিক, এই বিষয়টা কিন্তু কি করতে হবে? ইউনিভার্সাল ট্রু আছে, সেই কারণে কিন্তু আপনাকে কি করতে হবে? এখানে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইটেই কিন্তু লিখতে হবে। ঠিক আছে? যেহেতু এটা ইউনিভার্সাল ট্রু, অনেকে কিন্তু গড ওয়াজ ওয়ান লিখছে, কিন্তু সেটা নয়। যেহেতু ইউনিভার্সাল ট্রু ব্যাপারটা আসছে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্টে কিন্তু লিখতে হবে। ঠিক আছে? বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে? তাহলে এই যে গডের জি আমি ক্যাপিটাল দিচ্ছি, অনেকে স্মল দিচ্ছেন, কোনো অসুবিধা নেই। মানে গডের যদি আপনি জি ক্যাপিটাল দেন সেন্টেন্সের মাঝখানে, তার মানে কিন্তু সেটা কি বোঝায়? যে মনোথেইস্টিক রিলিজিয়ানকে কিন্তু সেটা রেফার করে, মানে যে ধর্মে একটা ঈশ্বর আছে সেই এই যে গডের জি ক্যাপিটাল আছে তার মানে বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু একটা ঈশ্বরের কথাই বলা হচ্ছে, মনোথেইস্টিক রিলিজিয়ানের কথা বলা হচ্ছে। কিন্তু যারা গডের জি স্মল দিচ্ছেন তারা মানে কি রেফার করছেন? পলিথেইস্টিক রিলিজিয়ানকে রেফার করছেন। ঠিক আছে? কোনো অসুবিধা নেই, জি ক্যাপিটাল দিতে পারেন বা স্মলও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এই যে ট্রান্সলেশন প্রসেসটা আমরা এরকমভাবে কমপ্লিট করে ফেললাম। আমাদের পরবর্তী যে ব্যাপারটা
সেটা একটা প্রেসি ছিল। তাহলে ট্রান্সলেশন প্যাসেজ যদি এখনও আপনাদের প্রবলেম থেকে থাকে তাহলে ক্লাসটা কিন্তু প্রথম থেকে দেখবেন, ভালো করে বুঝবেন, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, প্রেসি প্যাসেজটাকে ভালো করে একটু দেখুন। এই যে প্রেসি প্যাসেজটা, এটা কিন্তু আমরা আমাদের 49 নম্বর যে ক্লাসটা হয়েছিল সেখানে কিন্তু আমরা বঙ্গানুবাদে কিন্তু এটা দিয়েছিলাম। ঠিক আছে, এটা ভালো করে বুঝে নিন কি বলতে চাইছে, মানে বোঝার চেষ্টা করুন, তারপর আমরা চেষ্টা করছি এখানে কি বলেছে মানেটাকে বুঝিয়ে দেওয়ার। আচ্ছা, বুঝতে পারছেন নিশ্চয়ই কি বলতে চাইছে? দেখুন তবু একবার চেষ্টা করি কি বলতে চাইছে মানেটাকে বুঝিয়ে দেওয়ার। কি বলা হচ্ছে দেখুন, আই ডোন্ট নো আ বেটার অ্যাডভাইস, মানে একটা বেটার অ্যাডভাইস আমি জানি না। কোন বেটার অ্যাডভাইসটা আমি জানি না, কি ছাড়া জানি না। ভালো করে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে দিন, তাহলে কিন্তু বুঝবেন। টু আ ইয়াং ম্যান দ্যান নেভার টু বি আইডল, মানে নেভার টু বি আইডল, কখনো অলস না হওয়া। ঠিক আছে, এই বিষয়টা ছাড়া আমি কিন্তু কোনো বেটার অ্যাডভাইস আমার জানা নেই একটা যুবকের প্রতি। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হচ্ছে? মানে কখনো অলস না হওয়া, এই যে বিষয়টা, এই উপদেশটা ছাড়া কোনো যুবকের প্রতি আমার কিন্তু ভালো উপদেশ আর জানা নেই। ঠিক আছে, তারপরে দেখুন, নো ইয়াং পারসন ক্যান গো ফর রং, মানে কোনো ইয়াং পারসন কিন্তু কোনো রং পথে যেতে পারে না। হু ডিভোটস, যে কিনা উৎসর্গ করে, আ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম রেগুলারলি, নিয়মিত একটা নির্দিষ্ট সময় উৎসর্গ করে, টু আ ডেফিনাইট কোর্স অফ ওয়ার্ক, একটা নির্দিষ্ট কাজে। ঠিক আছে, তারপর দেখুন, হাউ মাচ দ্যাট পোর্শন অফ টাইম শুড বি, তার সময়টা কতটা হবে, অফকোর্স অবশ্যই, ডিপেন্ডস অন সার্কামস্টান্সেস, সেটা কিন্তু পরিস্থিতির উপর নির্ভর করে। তার মানে কোনো যুবক ভুলের পথে যেতে পারেন না যারা নিয়মিত কি করে, একটি নির্দিষ্ট কাজের জন্য নিয়মিত সময় ব্যয় করে, এবং সময়ের সেই অংশটি কতটা হওয়া উচিত তা অবশ্যই পরিস্থিতির উপরে নির্ভর করে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তারপর দেখুন, 1 hour a day পারসিস্টেন্টলি ডিভোটেড টু ওয়ান থিং, মানে কোনো একটা নির্দিষ্ট কাজের প্রতি নির্দিষ্ট মানে নিরবিচ্ছিন্নভাবে 1 ঘন্টা সময় দান, লাইক আ স্মল সিড, সেটা কিন্তু একটা ছোট্ট বীজের পরিচর্যার মতো। ঠিক আছে, সেটা কি বলছে, উইল ইল্ড, যেটা কিনা ইল্ড হবে, মানে যেটা কিনা গ্রো করবে, যেটা কিনা ফল দেবে, আ লার্জ ইনক্রিজ অ্যাট দি ইয়ার্স এন্ড, বছরের শেষে। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার? তারপরে দেখুন, তাহলে এখানে কি বলতে চাইলো, যে দিনে 1 ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে একটি জিনিসের প্রতি সময় উৎসর্গ করা হলো, 1 ঘন্টা করে সময় উৎসর্গ করা হলো একটি ছোট বীজের মতো, যা বছরের শেষে বড় আকারের ফলন দেয়। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তারপরে দেখুন, র্যান্ডম অ্যাক্টিভিটি জাম্পিং, মানে র্যান্ডম অ্যাক্টিভিটি মানে যথেচ্ছ কার্যকলাপ, জাম্পিং ফ্রম ওয়ান থিং টু অ্যানাদার, মানে একটা কাজ থেকে লাফিয়ে অন্য একটা কাজে চলে যাওয়া, উইথআউট প্ল্যান, কোনো পরিকল্পনা ছাড়া, ইজ লিটল বেটার দ্যান অ্যাবসলিউট আইডলনেস, মানে কি চরম নিষ্ক্রিয়তা বা চরম অলসতা যেটা, তার থেকে কিন্তু এই উইথআউট প্ল্যান কোনো কাজ করা সেটাও কিন্তু খানিকটা ভালো। মানে যথেচ্ছ কার্যকলাপ বা পরিকল্পনাহীনভাবে এক কাজ ছেড়ে অন্য একটি কাজে অংশগ্রহণ চরম নিষ্ক্রিয়তা বা অলসতার চেয়ে একটু ভালো। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তারপর দেখুন, অ্যান আইডল হবে, এখানে স্পেলিং মিস্টেক আছে, তাহলে অ্যান আইডল ম্যান ইজ লাইক আ হাউস কিপার, মানে একটা আইডল ম্যান কিন্তু একটা গৃহকর্মীর মতো, অলস ব্যক্তি একটা গৃহকর্মীর মতো, হু কিপস দি ডোর ওপেন, যে কিনা তার দরজাটাকে খুলে রাখে, ফর এনি বার্গলার, মানে কোনো চোরের জন্য, মানে একজন অলস লোক গৃহকর্মীর মতো যিনি চোরের জন্য দরজা খোলা রাখেন। তাহলে বিষয়টাকে কি বলতে চাইছে এখানে, যখন ভালো করে পড়েছেন বুঝতে পারছেন, এখানে কিন্তু বলতে চাইছে আই ডোন্ট নো, ব্যাপারটা বলছে, তারপরে নিশ্চয়ই অথর এখানে কিছু বলছে, তার মানে অথরের মত অনুযায়ী কি ব্যাপারটা সেটাকে কিন্তু অথরের মুখে বসিয়ে কিন্তু আপনাকে বলতে হবে। ঠিক আছে, তাহলে অথরের মত অনুযায়ী কন্টিনিউয়াস যে ডেডিকেশন, একটা কোনো কাজের প্রতি কন্টিনিউয়াস যে ডেডিকেশন, সময়ের যে দান, সেইটাই যখন কেউ করে তখন কিন্তু সে অবশ্যই সাকসেস পায়। ঠিক আছে, কিন্তু যে ব্যক্তি অলসভাবে সময়টাকে নষ্ট করে সে কিন্তু নিজের ক্ষতি নিজেই ডেকে আনে। এই বিষয়টাই বলতে চাইছি এর মধ্যে, তাই না? তাহলে বিষয়টাকে যখন আপনি ভালো করে বুঝতে পারলেন তখন চেষ্টা করুন পুরো বিষয়টাকে যেটা বুঝেছেন সেটাকে একটা সুইটেবল টাইটেল দেওয়ার। তাহলে আমরা কিভাবে টাইটেলটা দিচ্ছি ভালো করে ফলো করুন, কি নো ওয়ান শুড বি আইডল, মানে কি কোনো কারোর কিন্তু অলস হওয়া উচিত নয়। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তাহলে নো ওয়ান শুড বি আইডল, এরকমভাবে আমরা টাইটেলটাকে দিলাম। তারপরে আনসারটা কিভাবে লিখছি ভালো করে ফলো করবেন, ভালো করে বোঝার চেষ্টা করুন কি বলা হচ্ছে এখানে, অ্যাকর্ডিং টু দি অথর। কেন অ্যাকর্ডিং টু দি অথর দিলাম, কারণ এই যে আই ডোন্ট নো ব্যাপারটা বলছে, যেটা বোঝালাম যে অথরের মত অনুযায়ী, সে তাই লেখা হলো কি অ্যাকর্ডিং টু দি অথর, মানে অথরের মত অনুযায়ী, দি কন্টিনিউয়াস ডেডিকেশন অফ আ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম ফর আ ওয়ার্ক, একটা নির্দিষ্ট ওয়ার্কের প্রতি একটা নির্দিষ্ট সময়ে উৎসর্গ করা, সেই বিষয়টা ডেফিনেটলি ব্রিংস সাকসেস, সেটা কিন্তু অবশ্যই কি আনে, সাকসেস বা সাফল্য নিয়ে আসে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তারপর দেখুন, বাট আ পারসন, কিন্তু একজন ব্যক্তি, হু ওয়েস্ট হিজ টাইম, যেটা সময় অপচয় করে, যেটা সময়কে অপচয় করে, ডুইং নাথিং
কোনো কিছু না করেই সময় অপচয় করে হার্টস হিমসেলফ, সে কিন্তু নিজেরই কিন্তু ক্ষতি করে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? তাহলে এইভাবেই কিন্তু আমরা বিষয়টাকে বোঝালাম। তাহলে আপনাদের যাদের এখনো পর্যন্ত প্রবলেম হচ্ছে তারা কি করবেন, বারংবার যে প্রেসিভ প্যাসেজটা আছে এই প্রেসিভ প্যাসেজটাকে বারংবার পড়বেন, যতক্ষণ না আপনি বুঝতে পারছেন কি বলতে চাইছে ততক্ষণ পর্যন্ত কিন্তু পড়তে থাকবেন। এবং তারপরে পড়ার পর যে বিষয়টা বুঝবেন, অর্থাৎ যে ব্রেন ম্যাপটা আপনার মধ্যে তৈরি হবে, সেই ব্রেন ম্যাপ অনুযায়ী কিন্তু একটা প্রথমে সুইটেবল টাইটেল দেবেন এবং তারপরে কিন্তু নিজের ভাষায় পুরো বিষয়টাকে লিখবেন। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো? তাহলে এইভাবে আমরা এই প্রেসিভ প্যাসেজটাকে কমপ্লিট করে ফেললাম। আমাদের পরবর্তী যে টাস্কটা ছিল সেটা কি ছিল দেখুন, এটা একটা রিপোর্ট লিখতে দেওয়া ছিল কি, ওয়ার্ক ফ্রম হোম ইজ নাও আ ডিজিজ অফ হ্যাপিনেস, মানে ঘরে বসে কাজ করার যে ব্যাপারটা, অর্থাৎ এখন যে সমস্ত কর্মচারীরা ঘরে বসে কাজ করছে, যে সমস্ত স্টাফসরা, যে সমস্ত সরকারি বা বেসরকারি যে সমস্ত কোম্পানিজগুলো আছে, তারা কি করছে, এখন ঘরে বসে কাজ করছে। এই যে ব্যাপারটা, এটা কিন্তু এখন একটা ডিজিজ অফ হ্যাপিনেস হয়ে উঠেছে। এই বিষয়টা নিয়ে একটা রিপোর্ট লিখতে দেওয়া ছিল। দেখুন আমরা বিষয়টাকে কিভাবে লিখছি। ফার্স্ট আমরা একটা টাইটেল দিলাম। কি দিলাম? টাইটেলটা দিলাম, ভালো করে দেখুন কি দিলাম, ওয়ার্ক ফ্রম হোম ইজ নাও আ ডিজিজ অফ হ্যাপিনেস। ঠিক আছে, তারপরে রিপোর্টের ফরম্যাটগুলো আমরা মেনটেন করলাম। ফার্স্ট প্যারাগ্রাফে আমরা কি দেখব, যে বিষয়টা নিয়ে আমরা লিখতে চলেছি সেই বিষয়টাকে একদম সংক্ষেপে দেখব। দেখুন কি বলা হচ্ছে এখানে, ভালো করে বুঝবেন। কি বলা হলো, ইন দিস 21st সেঞ্চুরি, এই একবিংশ শতাব্দীতে দি হোল ওয়ার্ল্ড হ্যাজ বিন সাফারিং ফ্রম আ প্যান্ডামিক ডিজিজ, মানে পুরো বিশ্ব কি করছে, একটা প্যান্ডামিক ডিজিজে ভুগছে, যেটা কিনা কোভিড-19। অ্যান্ড এবং ইট হ্যাজ ফোর্সড, এবং এই যে রোগটা এটা কি ফোর্সড করেছে, এটা বাধ্য করেছে মেনি স্টাফস, অনেক স্টাফসকে বাধ্য করেছে টু ওয়ার্ক ফ্রম হোম, বাড়ি থেকে কাজ করতে। অ্যান্ড এবং নাও দিস ওয়ার্ক ফ্রম হোম, এই ওয়ার্ক ফ্রম হোম ব্যাপারটা হ্যাজ বিকাম আ ডিজিজ অফ হ্যাপিনেস, এটা কিন্তু ডিজিজ অফ হ্যাপিনেস কিন্তু মানে সুখের অসুখ কিন্তু হয়ে উঠেছে। ঠিক আছে, মানে যে বিষয়টা আমরা লিখতে চলেছি তার একটা সংক্ষিপ্ত কিন্তু ব্যাপার আমরা এখানে সূচনা হিসেবে দেখলাম। ঠিক আছে, তারপরে দেখুন মেন যে ব্যাপারটা সেটা আমরা সেকেন্ড প্যারাগ্রাফে দেখব। এখানে লেখার ফন্টগুলো কিন্তু একটু ছোট হবে। আপনারা কি করবেন, মোবাইলটাকে কিন্তু ল্যান্ডস্কেপ করে নেবেন, করে নিয়ে কিন্তু দেখবেন। ঠিক আছে, দেখুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হচ্ছে, ভালো করে বুঝুন কি বলা হচ্ছে। ফার্স্ট লাইনটা বলছে কি, সার্ভিস বাই ভ্যারিয়াস কোম্পানিজ ইন দ্য কান্ট্রি, মানে কান্ট্রিতে বিভিন্ন রকম যে কোম্পানির সার্ভে করা হচ্ছে সেই অনুযায়ী। তারপরে কি বলা হচ্ছে, রেঞ্জিং ফ্রম ফরেন মাইক্রোসফট, মানে বিদেশের মাইক্রোসফট থেকে শুরু করে দেশের যে সমস্ত কোম্পানিগুলো আছে তাদের সার্ভে অনুযায়ী কি বলছে, হ্যাভ কাম আপ উইথ সিমিলার ইনফরমেশন, মানে সমস্ত জায়গা থেকে কিন্তু একই ইনফরমেশন এসছে। কি সেটা, দি কনভিনিয়েন্স অফ ওয়ার্কিং ফ্রম হোম, মানে ওয়ার্কিং ফ্রম হোমের যে সুবিধা, ইন দি নিউ ওয়ার্ক, মানে নতুন যে নতুন যে ব্যাপারটা সেটা কি, ওয়ার্ক ফ্রম হোম সিস্টেম, মানে ওয়ার্ক ফ্রম হোম সিস্টেমের মধ্যে ওয়ার্কিং ফ্রম হোম এই যে সুবিধাটা সেটা কি বলছে, সেটা বলতে চাইছে অ্যান্ড মেনি ইন্ডিয়ানস আর নট হ্যাপি অ্যাট অল, এই বিষয়টার মধ্যে কিন্তু সমস্ত ইন্ডিয়ানসরা কিন্তু হ্যাপি নয়। ঠিক আছে, নতুন একটা ব্যাপার বলছে কি, নিউ ওয়ার্ক ফ্রম হোম এই যে সিস্টেমটা, এই সিস্টেমটার মধ্যে বাড়ি থেকে কাজ করার বিষয়টা কিন্তু একদম নতুন একটা ব্যাপার, এবং এই সিস্টেমের মধ্যে ইন্ডিয়ানসরা কিন্তু হ্যাপি নয়। ঠিক আছে, অ্যান্ড অল ইফ ইট ইজ রিয়েলি অ্যান অ্যাডভান্টেজ, যদি কিনা এটা সত্যিকারেই একটা অ্যাডভান্টেজ হয়ে থাকে তবুও কিন্তু ইন্ডিয়ানসরা এতে হ্যাপি নয়। ঠিক আছে, তারপর দেখুন, অ্যাকর্ডিং টু দি 2020 ইন্টেলিজেন্স ওয়ার্কপ্লেস রিপোর্ট, মানে এই রিপোর্ট অনুযায়ী, এদের রিপোর্ট অনুযায়ী, ইট ইজ ক্লেমড দ্যাট, এমনটা দাবি করা হচ্ছে যে 90% অফ দি এমপ্লয়িজ ফিল দ্যাট, মানে 90% এমপ্লয়িজ কি ফিল করছে, যে ওয়ার্কিং ফ্রম হোম হ্যাজ বিকাম মাচ মোর ডিফিকাল্ট, মানে প্রচণ্ড কিন্তু ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, অলদো দে হ্যাভ দি, দেখুন অলদো দে হ্যাভ দি নেসেসারি স্কিলস, তাদের কিন্তু যদিও যথেষ্ট দক্ষতা আছে টু পারফর্ম দি ওয়ার্ক, তাদের নিজেদের কাজ করার, কিন্তু তবুও দে আর সাফারিং ফ্রম দি অ্যাবসেন্স অফ কো ওয়ার্কার্স, তারা তাদের যে সহকর্মী তাদের যে অ্যাবসেন্স তার জন্য কিন্তু ভুগছে। আর কি, ল্যাক অফ সেপারেট প্লেস, যে সেপারেট যে প্লেসটা দরকার টু কাজ করার জন্য অ্যাট হোম বাড়িতে, সেই অভাবে ভুগছে। অ্যান্ড স্পেশালি আর কি বিশেষ করে প্রবলেম, সেটা হচ্ছে দি প্রবলেমস কজড বাই ইন্টারনেট নেটওয়ার্কিং, মানে ইন্টারনেটের যে নেটওয়ার্কিং যে ফলে যে প্রবলেমটা কজ হচ্ছে, কারণ সৃষ্টি হচ্ছে, সেই প্রবলেমে কিন্তু তারা ভুগছে। ঠিক আছে, তারপর দেখুন, অলদো 96% অফ দি কোম্পানি অথরিটিস ওয়ান্ট টু লিভ দি ডিসিশন, মানে 96% কোম্পানির অথরিটিরা চাইছেন, কি চাইছেন, এই যে ডিসিশনটা, যে কি, অফ ওয়্যার দি এমপ্লয়িজ উইল ওয়ার্ক ইন দি ফিউচার, মানে ফিউচারে এমপ্লয়িজরা কোথা থেকে কাজ করবেন, এই বিষয়টা সিদ্ধান্ত কিন্তু তারা দিতে চাইছেন কাদের উপর,
অর্পণ করতে চাইছে কাদের উপর, টু দি এমপ্লয়িজ, মানে এমপ্লয়িজদের উপরেই কিন্তু তারা এই সিদ্ধান্তটা চাপিয়ে দিচ্ছেন যে আপনারাই ডিসাইড করুন যে আপনারা কোথা থেকে কাজ করবেন। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। তারপরে দেখুন স্পেকুলেশন হ্যাজ স্টার্টেড, মানে জল্পনা কিন্তু একটা তৈরি হচ্ছে কি অ্যাবাউট হোয়াট দি পিকচার অফ দি নিউ নর্মাল অফিস উইল লুক লাইক, মানে নিউ যে নর্মাল যে অফিসটা সেটা কেমন তৈরি হবে, সেটা কেমনভাবে আবার তারা দেখবে, সেই বিষয়টাকে নিয়ে কিন্তু একটা জল্পনা তৈরি হচ্ছে। ঠিক আছে, তারপরে দেখুন কি বলা হচ্ছে, তারপরে বলছে ওয়েন দি করোনা ইনফেকশন উইল কাম টু অ্যান এন্ড, মানে যখন এই করোনা ইনফেকশনটা শেষ হয়ে যাবে তখন অফিসগুলো তারা কিভাবে দেখবে সেইটা নিয়ে কিন্তু একটা জল্পনা তৈরি হচ্ছে। ঠিক আছে, তারপরে দেখুন এখানে বলছে অ্যাকর্ডিং টু আ প্রফেসর, মানে প্রফেসরদের মত অনুযায়ী, কোন প্রফেসরের মত অনুযায়ী, ইন দি ডিপার্টমেন্ট অফ সাইকোলজি, মানে সাইকোলজি যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টের একটা প্রফেসরের মত অনুযায়ী কি বলছে, দি ওয়ার্কার্স আর নট এবল, মানে ওয়ার্কার্স যারা তারা কিন্তু এবেল হচ্ছে না, সক্ষম হচ্ছে না, টু কোপ উইথ দি ইনকনভিনিয়েন্স অফ স্টেইং অ্যাট হোম অল দি টাইম, মানে সমস্ত সময় তারা বাড়িতে থেকে মানিয়ে নিতে, এই সমস্ত ইনকনভিনিয়েন্সের সঙ্গে কিন্তু তারা মানিয়ে নিতে সক্ষম হচ্ছেন না। কিসের জন্য, ফর ফিয়ার অফ ইনফেকশন, মানে ইনফেকশনের যে ফিয়ার তার ভয়ে তারা সবসময় বাড়িতে থেকে এই পরিস্থিতির সঙ্গে কিন্তু মানিয়ে নিতে পারছেন না। আর কি পাচ্ছেন না, আরেকটা ভালো করে বুঝুন কি বলা হচ্ছে, অ্যান্ড লিভিং দি অফিস অ্যাট হোম অল দি টাইম, এবং সমস্ত সময়ে বাড়িতে থেকেই যে অফিসটাকে তারা লিভ করছে, LIVING বলা হচ্ছে, তাহলে বাড়িতে থেকেই তারা যে অফিসটাকে চালাচ্ছে সেই বিষয়টাকে কিন্তু তারা কোনো মতেই কিন্তু মানিয়ে নিতে পারছেন না। ঠিক আছে, তারপরে দেখুন কি বলছে, দিস ইজ অ্যাকম্প্যানিড বাই, মানে এর সঙ্গে আরও কি যুক্ত হচ্ছে, বাই অরিস, মানে আরও অনেক দুঃখ কষ্টের মধ্যে জড়িয়ে আছে, আরও অনেক যন্ত্রণা জড়িয়ে আছে। সেটা কি, সেটা হচ্ছে অ্যাবাউট স্যালারি কাটস, স্যালারি যে কাট, স্যালারি যে কমানো, স্যালারি যে কেটে নেওয়া, সেই বিষয়টা কিন্তু জড়িয়ে আছে। অ্যান্ড ইনসিকিউরিটি ইন জব, এবং জবের একটা ইনসিকিউরিটি ফর ফিউচার, মানে ফিউচারে জবের যে একটা ইনসিকিউরিটি, চাকরি থাকবে কি থাকবে না সেই যে ইনসিকিউরিটি, সেই বিষয়টাও কিন্তু কাজ করছে। কিসের জন্য, ডিউ টু দি ডাউন টার্ন ইন ইকোনমি, মানে ইকোনমিতে যে ডাউন টার্ন এসছে সেই জন্য কিন্তু এই সমস্ত বিষয়গুলো কিন্তু তাদের মধ্যে কাজ করছে। ঠিক আছে, তারপরে দেখুন অ্যাজ এ রেজাল্ট, এর ফলে দে আর ন্যাচারালি বিকামিং মেন্টালি ইল, মানে তারা কিন্তু কি হচ্ছে, ন্যাচারালি কিন্তু মেন্টালি তারা কিন্তু মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে এইভাবেই কিন্তু আমরা সেকেন্ড যে প্যারাগ্রাফটা, যেখানে কিনা মূল বিষয়বস্তু আমরা এইভাবেই কিন্তু লিখলাম। ঠিক আছে, আপনার যদি মনে হয় যে এখান থেকে কিছু পয়েন্ট বাদ দিতে হবে বা আরও কিছু পয়েন্ট অ্যাড করতে হবে, করে নেবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তারপরে দেখুন থার্ড প্যারাগ্রাফে আমরা কি দেখবো, লেস ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, অর্থাৎ সেই বিষয়টাকে কিন্তু আমরা এখানে দেখবো। দেখুন কি বলা হচ্ছে এখানে, এখানে বলছে দি সিনিয়র ডিরেক্টর অফ এনটিটি ক্লেমড, মানে এনটিটি কি ক্লেম করছে, সিনিয়র এনটিটির যে সিনিয়র ডিরেক্টর তিনি ক্লেম করছেন যে কি বলা হচ্ছে, সে তার যে কথাটাকেই কিন্তু আমরা এখানে কোট করেছি কি, where it is used to take several years to change the way of office work, মানে যেখানে মানে যখন কিনা একটা অফিসের কোনো ওয়ার্কস যে ব্যাপারটা সেটাকে চেঞ্জ করতে বছরের পর বছর সময় লেগে যেত, তারপরে কি বলছে, থিংস হাভ চেঞ্জ, সেই বিষয়টা কিন্তু পরিবর্তন হয়ে গেছে ওভারনাইট, মানে রাতারাতি। ঠিক আছে, কি পরিস্থিতিতে, ইন দি করোনা সিচুয়েশন, মানে এই করোনা সিচুয়েশনে। ঠিক আছে, তারপরে দেখুন হোপফুলি, আশা করা যাচ্ছে, ইন দি নেক্সট ফিউ মান্থস, মানে আগামী কয়েক মাসের মধ্যে, উই উইল সি আ নিউ ট্রেন্ড, আমরা কিন্তু একটা নতুন ট্রেন্ড দেখতে চলেছি, কি, হুইচ উইল বি ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড, মানে যেটা কিনা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড হবে, অ্যান্ড উইল ফার্দার এনহান্স প্রফেশনাল টেকনোলজি, এবং যেটা কিনা ফার্দার এনহান্স করবে কিসে, প্রফেশনাল টেকনোলজিকে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে এইভাবেই কিন্তু আমরা এই রিপোর্টটাকে কমপ্লিট করলাম। আপনারা যেরকমভাবে লিখছেন সেরকমভাবেই লিখতে থাকুন, এবং এই বিষয়টা থেকে একটু ইনফরমেশন কিন্তু নিন, নিয়ে কিন্তু সেরকমভাবেও লিখতে পারেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইভাবে আমরা রিপোর্ট প্রসেস থেকে আমরা কমপ্লিট করে ফেললাম। আচ্ছা, তারপরে প্রতিদিন বেসিকে আমরা যে প্রিপোজিশন শিখছি, আজকে আমাদের প্রিপোজিশনটা কি, সেটা হচ্ছে ওভার। ঠিক আছে, দেখুন কি বলা হচ্ছে এখানে, ফার্স্ট কি বলা হলো, মাধ্যম বোঝাতে। মাধ্যম বোঝাতে মানে কি, দেখুন এক্সাম্পলটা ভালো করে ফলো করুন, কি বলা হচ্ছে, বলছে কি, আই এম টকিং ওভার আ মোবাইল ফোন, তাহলে আমি মোবাইল ফোনের মাধ্যমে কথা বলছি, তাই কিন্তু মাধ্যম বোঝাতে আপনাকে ওভার ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে আই এম টকিং ওভার আ মোবাইল ফোন। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, নেক্সট দেখুন নাম্বার 2 কি বলা হচ্ছে, এখানে বলছে কি দেখুন, বলা হলো, ভালো করে বুঝবেন কি বলা হচ্ছে, উপরে বোঝাতে, কিন্তু সেই বিষয়টা উপরে ঠেকে থাকবে না। ঠিক আছে, কিন্তু আবার নাগালেরও বাইরে থাকবে না। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হচ্ছে কিভাবে কি বলা হচ্ছে। তাহলে কি বলছে, দেয়ার ইজ আ ব্রিজ ওভার দি রিভার, দেয়ার ইজ আ ব্রিজ ওভার দি রিভার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে, বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা, তারপরে দেখুন নাম্বার 3 কি বলা হচ্ছে এখানে, এখানে বলা হলো উপরস্থ কর্মকর্তা বোঝাতে, তার মানে ব্যাপারটা কি, সি হ্যাজ আ ডিরেক্টর ওভার, মানে তার উপরেও কিন্তু একজন ডিরেক্টর আছে।
ঠিক আছে, মানে উপরস্থ কর্মকর্তা বোঝাতে ব্যাপারটা ক্লিয়ার হলো। আচ্ছা, নাম্বার 4 দেখুন, অধিক বোঝাতে। তার মানে দেখুন সি ওয়াজ ইন দিল্লি ওভার আ ইয়ার, মানে সে 1 বছরেরও বেশি কিন্তু দিল্লিতে ছিল। ঠিক আছে, তার মানে কি সি ওয়াজ ইন দিল্লি ওভার আ ইয়ার, মানে সে কিন্তু 1 বছরের বেশি, এই যে অধিক বোঝাচ্ছে তাই কিন্তু আমরা ওভার ইউজ করলাম। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, পরেরটা দেখুন কি বলা হচ্ছে, নাম্বার 5। এখানে বলা হচ্ছে বিপরীত দিকে বোঝাতে। এগুলো কিন্তু আপনারা নোট করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, বিপরীত দিকে বোঝাতে তার মানে ব্যাপারটা কি, দে লিভ ওভার দি রোড, মানে তারা রাস্তার দুপাশে বাস করে। ঠিক আছে, একজন বাস করে রাস্তার এই পাশে আর একজন বাস করে রাস্তার ওই পাশে, তার মানে এই যে বিপরীত দিকটা বোঝাচ্ছে, তাহলে কিন্তু আপনাকে ওভার লিখতে হবে। ঠিক আছে, তার মানে কি দে লিভ ওভার দি রোড। ক্লিয়ার হয়েছে? নাম্বার 6 দেখুন কি বলা হচ্ছে, সমগ্র অর্থে। ঠিক আছে, সমগ্র, তার মানে দেখুন দে হ্যাভ ট্রাভেলড ওভার ইন্ডিয়া, মানে তারা ইন্ডিয়ার সমস্তটাই ট্রাভেল করে ফেলেছে, এরকম ব্যাপারটা বোঝাচ্ছে। তাহলে দে হ্যাভ ট্রাভেলড ওভার ইন্ডিয়া। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে এরকমভাবে আমরা এই যে ওভারের যে প্রিপোজিশনটা সেই রকম সমস্ত কিছু দেখে ফেললাম। আচ্ছা, তারপরে দেখুন আমাদের যে আমাদের এই যে ডু অ্যাজ ডিরেক্টেড, অর্থাৎ ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাব যে পার্টটা ছিল, সেই পার্টটা আমরা কিভাবে করছি ভালো করে ফলো করুন। নাম্বার 1 কি আছে, লেট মি হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার। তাহলে এটা কিসে আছে, ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, তাই না? তাহলে আপনাকে ভয়েস চেঞ্জ করার সময় কিন্তু বুঝতে হবে যে কীরকমভাবে আপনাকে করতে হবে। ফার্স্ট দেখতে হবে যদি টেন্সে পড়ে তাহলে সেই টেন্স অনুযায়ী দেখতে হবে, যদি সেটা টেন্সে না পড়ে তখন তাহলে আপনাকে দেখতে হবে কাইন্ডস অফ সেন্টেন্স, মানে কোন সেন্টেন্স অনুযায়ী পড়ছে সেটাকে দেখতে হবে। তাহলে এখানে যেহেতু টেন্সের কোনো ব্যাপারটা নেই, তাহলে এখানে কি আছে, সেন্টেন্সের টাইপে তখন আপনাকে চলে আসতে হবে। তাহলে এটা কিসে পড়লো, ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স যেরকমভাবে হয়ে থাকে দেখুন আমরা কিভাবে করলাম, লেট যেমন আছে লেটটাকে লিখে ফেললাম। ঠিক আছে, তারপরে গ্লাস অফ ওয়াটার এটাকে লিখে ফেললাম। ঠিক আছে, তারপরে বি লিখলাম। তারপরে মেন যে ভার্বটা, অর্থাৎ এখানে মেন ভার্ব কিন্তু হ্যাভ, এই মেন ভার্বের থার্ড ফর্মটা আমরা এখানে লিখলাম হ্যাড। ঠিক আছে, তারপরে বাই দিলাম। তারপরে সাবজেক্ট যেটা ছিল মি, সেটা কিন্তু আই থাকলে মি হয়, এখানে মি আছে তাই মেই বসে গেল। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো? তাহলে লেট আ গ্লাস অফ ওয়াটার বি হ্যাড বাই মি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নাম্বার 2 দেখুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলছে দি বয় ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। তাহলে এখানে কি করতে হবে, এখানে যে নট ব্যাপারটা আছে সেটা কিন্তু অ্যাফার্মেটিভ করে আপনাকে লিখতে হবে। তাহলে এই যে সো দ্যাট, এই যে ব্যাপারটা, তাহলে আমরা কিভাবে লিখবো, সো দ্যাটের ব্যাপারটাকে আমরা সেই টু হিসেবে লিখবো, সেইভাবেই কিন্তু করলাম। দেখুন কিভাবে, কি দি বয় ইজ টু উইক টু ওয়াক, দি বয় ইজ টু উইক টু ওয়াক, মানে সেন্সটা কিন্তু একই রেখেছি, কি বালকটা এতটাই দুর্বল যে হাঁটতে পারে না, সেন্সটা কিন্তু এর মধ্যে ক্লিয়ার হয়ে গেল, কিন্তু সেন্টেন্সটা কিন্তু অ্যাফার্মেটিভ হয়ে গেল। এখানে কিন্তু দেখুন এখানে কিন্তু কোনো নো বা নট এই বিষয়টা কিন্তু নেই এখানে, তাহলে কিন্তু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয়ে গেল, কিন্তু সেন্সটা যেমন ছিল তেমনই থাকলো। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? নাম্বার 3 দেখুন কি বলা হচ্ছে, বলছে আই প্রে টু গড এভরি নাইট। নাউন করতে হবে প্রে। তাহলে প্রে, নাউন, প্রেয়ার, এই বিষয়টাকে আগে একটা ক্লাসে আমরা বলেছিলাম যে প্রে ব্যাপারটাকে কিন্তু অফার হিসেবে করতে হয়, আমরা কিন্তু প্রেটাকে অফার করে থাকি। ঠিক আছে, তাহলে কি করা হলো দেখুন ভালো করে ফলো করুন। আই অফার আ প্রেয়ার, আই অফার আ প্রেয়ার টু গড এভরি নাইট। আই অফার আ প্রেয়ার, তাহলে এই যে প্রেয়ারটাকে কিন্তু আমি নাউন করে দিলাম, আর যেহেতু এখানে প্রেটা ভার্ব ছিল সেই ভার্ব অনুযায়ী আমরা একটা ভার্ব নিয়ে এলাম অফার। ঠিক আছে, তাই আই অফার আ প্রেয়ার টু গড এভরি নাইট। ক্লিয়ার হয়েছে? নাম্বার 4 দেখুন কি বলা হচ্ছে, বলছে এভরি সাকসেসফুল পারসন হ্যাজ আ পেনফুল চ্যাপ্টার ইন হিজ লাইফ। এখানে নাউন ফর্ম করতে হবে কিসে, সাকসেসফুলের। তাহলে সাকসেসফুলের নাউন ফর্ম সাকসেস, অবশ্যই সেরকমভাবে করতে হবে কি এভরি পারসন। আবারও বলছি বারংবার যে এই যে ট্রান্সফরমেশন যে ব্যাপারগুলো, নাউন ফর্ম, ভার্ব ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম, এই যে ট্রান্সফরমেশন, এগুলোর কিন্তু কোনো নির্দিষ্ট নিয়ম নেই। আপনি যত প্র্যাকটিস করবেন তত কিন্তু আপনার ইমপ্রুভমেন্টটা হবে যে কোনটা কিভাবে করতে হয়, কোনটার জন্য কীরকমভাবে করতে হয়। ঠিক আছে, দেখুন ভালো করে বুঝবেন। এভরি পারসন হু হ্যাজ গড সাকসেস, এভরি পারসন হু হ্যাজ গড সাকসেস, মানে প্রত্যেকটা ব্যক্তি যারা কিনা সাকসেস পেয়েছে, কমা দিয়ে লিখলাম কি হ্যাজ আ পেনফুল চ্যাপ্টার ইন হিজ লাইফ, হ্যাজ আ পেনফুল চ্যাপ্টার ইন হিজ লাইফ। ঠিক আছে, তাহলে কিন্তু সাকসেসফুলটাকে আমরা কিন্তু সাকসেস করে দিলাম। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, নাম্বার 5 দেখুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলছে হি ট্রাইড হিজ বেস্ট বাট হি ফেল্ড, হি ট্রাইড হিজ বেস্ট বাট হি ফেল্ড। এটাকে কী করতে হবে, স্প্লিট করতে হবে, মানে ভেঙে দুটুকরো করতে হবে। তাহলে দেখুন 2 টুকরো করতে পারেন, 3 টুকরো করতে পারেন, যত টুকরো করতে পারবেন করবেন, কিন্তু ম্যাক্সিমাম যতবার করা যায় ততবারই কিন্তু করতে হবে, কিন্তু এখানে কিন্তু দুবারের বেশি করা যাবে না, তাই আমরা 2 টুকরো বললাম। তাহলে কি হি ট্রাইড হিজ বেস্ট। ঠিক আছে, এই ব্যাপারটা হলো। দেখুন কিভাবে আমরা বিষয়টাকে করছি, হি ট্রাইড হিজ বেস্ট, তারপরে ফুল স্টপ দেবো, দিয়ে লিখবো হি ফেল্ড, সেইভাবে কিন্তু করতে হবে। তাহলে হি ট্রাইড হিজ বেস্ট, তারপরে ফুল স্টপ দিয়ে লিখলাম হি ফেল্ড। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তারপরে দেখুন কি বলা হচ্ছে,
নাম্বার 6টাকে ভালো করে ফলো করবেন। এখানে কি বলা হলো, আই স দি ম্যান লিভিং দি মিটিং, তাহলে এটাকে কমপ্লেক্স করতে হবে। তাহলে আই স দি ম্যান হু ওয়াজ লিভিং দি মিটিং, যেহেতু স ব্যাপারটা আছে পাস্টে আছে এবং লিভিং আছে, তাহলে আপনাকে পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। সেইভাবে আমরা করলাম, বিষয়টাকে ভালো করে ফলো করুন। কি, আই স দি ম্যান হু ওয়াজ লিভিং দি মিটিং, ঠিক আছে, কমপ্লেক্স করে ফেললাম। দেখুন কমপ্লেক্স মানে কিন্তু একের বেশি ভার্ব থাকতে হবে, সেটাই হলো কমপ্লেক্স। তাহলে দেখুন এখানে এই একটা স একটা ভার্ব, আর ওয়াজ লিভিং এটাও কিন্তু একটা ভার্ব হয়ে গেল, মেন ভার্ব। এখানে স একটা মেন ভার্ব, আবার ওয়াজ লিভিংও একটা মেন ভার্ব, তাই না? তাহলে কিন্তু দুটো মেন ভার্ব চলে এলো, তাহলে কিন্তু এখানে কমপ্লেক্স হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? নাম্বার 7 দেখুন কি বলা হচ্ছে, বলছে হি উড নেভার ফরগেট দি এক্সাইটিং ইনসিডেন্ট, মানে সে কি, মানে এই যে চেঞ্জ ইন্টু অ্যাফার্মেটিভ করতে বলা হচ্ছে, তাহলে হি উইল নেভার ফরগেট মানে কি, হি উড অলওয়েজ রিমেম্বার, তাই না? হি উড নেভার ফরগেট, সে কখনো ভুলবে না, তার মানে কি সর্বদা মনে রাখবে, তাহলে হি উড অলওয়েজ রিমেম্বার। এরকমভাবে আমরা করবো। বিষয়টাকে ভালো করে দেখুন, সেন্টেন্সের কি হবে, অ্যাফার্মেটিভ হয়ে যাবে কিন্তু সেন্স একই থাকবে, ঠিক আছে, বারবার একই কথা বলছি। তাহলে হি উড অলওয়েজ রিমেম্বার দি এক্সাইটিং ইনসিডেন্ট, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? নাম্বার 8 দেখুন কি বলা হচ্ছে, এখানে বলছে স্পিক দি ট্রুথ, ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে দেখুন এটা কিন্তু কোনো টেন্সের নিয়মে পড়বে না, এটা কিন্তু সেন্টেন্সের যে কাইন্ডস অফ সেন্টেন্স আছে সেই সেন্টেন্সের কাইন্ডের মধ্যে পড়বে। তাহলে দেখুন স্পিক দি ট্রুথ, ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে আমরা কি করব, স্পিক দি ট্রুথ, এই যে ইম্পারেটিভ সেন্টেন্সটা আমরা কি করব, এখানে লেট দিয়ে করে ফেলবো। দেখুন সেইভাবেই করলাম, কি, লেট দি ট্রুথ বি স্পোকেন, লেট তারপরে দি ট্রুথ থেকে লিখে ফেললাম, তারপরে বি দিলাম, তারপরে যে মেন ভার্বটা আছে তার থার্ড ফর্ম করে ফেললাম, তাহলে লেট দি ট্রুথ বি স্পোকেন। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নাম্বার 9 দেখুন তাহলে কি বলা হচ্ছে, বলছে এভরিওয়ান হ্যাজ টু মেক অ্যান ইমাজিনেশন, এই যে ইমাজিনেশনটা আছে এটাকে কি করতে হবে, ভার্ব করতে হবে। তাহলে এভরিওয়ান হ্যাজ টু মেক অ্যান ইমাজিনেশন টু ক্রিয়েট এনিথিং, তাহলে এভরিওয়ান হ্যাজ টু মেক অ্যান ইমাজিনেশন, এই মেকটাকে যদি আপনি তুলে দেন, তুলে দিয়ে যদি এরকম করেন যে এভরিওয়ান হ্যাজ টু ইমাজিন, এভরিওয়ান হ্যাজ টু ইমাজিন টু ক্রিয়েট এনিথিং, তাই না? তাহলে দেখো সেইভাবে আমরা বিষয়টাকে করব। তাহলে ইমাজিন হচ্ছে ইমাজিনেশনের ভার্ব ফর্ম, তাহলে এভরিওয়ান হ্যাজ টু ইমাজিন টু ক্রিয়েট এনিথিং, এভরিওয়ান হ্যাজ টু ইমাজিন টু ক্রিয়েট এনিথিং, ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হচ্ছে? তাহলে আপনি যত প্র্যাকটিস করবেন ততই কিন্তু আপনার ইমপ্রুভমেন্টটা আসবে। আচ্ছা, তারপরে দেখুন আমাদের আজকে যে ইডিয়মসগুলো ছিল ভালো করে দেখবেন কি বলা হচ্ছে। ফার্স্ট বলছে কি, এখানে ফার্স্ট বললো কি, ওয়াইল্ড গুজ চেজ, ওয়াইল্ড গুজ চেজ ব্যাপারটা কি, মানে বন্য যে সমস্ত গুজ তাদের প্রতি ধাওয়া করা, তাহলে তাদের প্রতি ধাওয়া করা মানে ব্যাপারটা কি, একটা অনর্থক কাজ, মানে সে ইউজফুল মানে ইউজলেস এফর্ট, কিন্তু ব্যাপারটা মানে বেকার কাজ ব্যাপারটা বোঝাচ্ছে। তাহলে ওয়াইল্ড গুজ চেজ এই যে ব্যাপারটা কি, এর মানেই হচ্ছে ইউজলেস এফর্ট। ক্লিয়ার হচ্ছে? ইউজলেস এফর্ট। দেখুন আমরা কিভাবে সেন্টেন্সটাকে মেক করলাম। ওয়াইল্ড গুজ চেজ কি বলা হচ্ছে ভালো করে ফলো করুন, কি, সি ওয়েন্ট ব্যাক টু দি স্ট্রিট টু ফাইন্ড আর লস্ট পার্স, মানে সে কিন্তু তার রাস্তায় ফিরে গিয়েছিল কি করতে, তার যে হারিয়ে যাওয়া পার্স সেইটাকে খুঁজে পেতে, বাট দ্যাট ওয়াজ নাথিং বাট আ ওয়াইল্ড গুজ চেজ, কিন্তু সেটা কি ছিল, সেটা কিন্তু এই ওয়াইল্ড গুজ চেজের মধ্যে ছিল, মানে একটা ইউজফুল এফর্ট ছিল, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তারপরে দেখুন কি বলা হচ্ছে, সেকেন্ডটা বলছে কি, মেক আ বি লাইন, তাহলে মেক আ বি লাইন এটা কি, এর মানেটা হচ্ছে ভালো করে বুঝবেন, মেক আ বি লাইন মানে হচ্ছে কি, তার মানে হলো টু মুভ কুইকলি টুয়ার্ডস সামথিং, মানে কোনো কিছুর দিকে খুব দ্রুত এগিয়ে যাওয়া, এটাকেই বলা হয় মেক আ বি লাইন, ঠিক আছে? তাহলে আমরা কিভাবে আনসারটাকে লিখলাম দেখুন কি বলা হচ্ছে, সি মেড আ বি লাইন, সি মেড আ বি লাইন, পাস্ট ইন্ডিফিনিট লিখছি তাই মেকটাকে মেড করলাম, তাহলে সি মেড আ বি লাইন ফর হার রুম, মানে সে তার ঘরের দিকে খুব দ্রুত গেল, কেন, ওয়েন সি ওয়াজ রিভিউড, যখন তাকে খুব প্রচণ্ড বকা হলো, মানে যখন তাকে বকাবকি করা হলো সে তার সোজা ঘরের দিকে চলে গেল, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তারপরে দেখুন নাম্বার 3 কি বলা হচ্ছে, গো ডাচ, এই গো ডাচ মানেটা কি, গো ডাচ মানে হচ্ছে কোনো কিছু ডিভাইড করে ফেলা, ঠিক আছে, মানে কস্ট হোক বা যে কোনো কিছু হোক সেগুলোকে ডিভাইড করে ফেলা, মানে বোঝা যাচ্ছে, তার মানে কোনো কিছু ডিভাইড করে ফেলা বা ডিভাইড দি কস্ট এরকমও আপনি বলতে পারেন, মানে ডিভাইড দি কস্ট এরকম ব্যাপারটা, মানে যার ভাগেরটা তাকে দেওয়া, এই বিষয়টা কিন্তু গো ডাচ বলা হয়, ঠিক আছে? দেখুন কিভাবে আমরা আনসারটাকে করলাম, কি বলা হচ্ছে, সি ওয়াজ সারপ্রাইজড, মানে মেয়েটি বিস্মিত হয়ে গেল, হোয়েন হি প্রপোজড, যখন ছেলেটা কি প্রপোজ করলো, ফর গোয়িং ডাচ, মানে যার খরচ তাকে দেওয়ার, এই বিষয়টা যখন ছেলেটা প্রপোজ করলো তখন মেয়েটা বিস্মিত হয়ে গেল, ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে, গো ডাচ ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তারপরে দেখুন কি বলা হচ্ছে, অ্যাট লগা হেডস, অ্যাট লগা হেডস ব্যাপারটা কি, এর মানেটাকে ভালো করে বুঝবেন, অ্যাট লগা হেডস মানে হচ্ছে আপনার টু ডিসএগ্রি
অন এভরিথিং ইন আ ভায়োলেন্ট ওয়ে, কোনো কিছু বিষয়ে ডিসএগ্রি হওয়া, কিন্তু সেটা ভায়োলেন্ট ওয়েতে ডিসএগ্রি হওয়াকে বলা হয় অ্যাট লগারহেডস। ঠিক আছে, ক্লিয়ার? কিভাবে লিখছি ভালোটাকে ভালো করে ফলো করুন। ওয়েন দে আর অ্যাট লগারহেডস মানে যখন তাদের মধ্যে দ্বন্দ্ব চলে কোনো বিষয় নিয়ে, আই গিভ আ সলিউশন, আমি কিন্তু তখন একটা সমাধান দিয়ে থাকি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তারপরে দেখুন লাস্ট আজকের ইডিয়ামসটা কি ছিল। আজকের ছিল কি, টেক আ ফ্রেঞ্চ লিভ। এই টেক আ ফ্রেঞ্চ লিভ ব্যাপারটার মানেটা কি? মানেটা হচ্ছে টু বি অ্যাবসেন্ট উইথাউট পারমিশন, মানে পারমিশন ছাড়াই অনুপস্থিত হয়ে যাওয়াকে বলা হয় টেক আ ফ্রেঞ্চ লিভ। ঠিক আছে, আমরা কিভাবে এক্সাম্পলটাকে দিলাম দেখুন। বলা হচ্ছে ইউ শুড টেক আ ফ্রেঞ্চ লিভ, মানে তোমার একটা ফ্রেঞ্চ লিভ নেওয়া উচিত, অ্যান্ড তাহলে কি, অ্যান্ড উই উইল গো ফর আ লং ড্রাইভ, তাহলে আমরা একটা লং ড্রাইভে যাবো। ঠিক আছে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো। এইভাবেই কিন্তু আমরা আজকের যে সমস্ত টাস্কগুলো ছিল সেই সমস্ত টাস্কগুলোকে কমপ্লিট করে ফেললাম। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বন্ধুদের সঙ্গে প্রচুর মাত্রায় শেয়ার করুন। তাহলে আমরা প্রতিদিন বেসিক্যালি যেরকমভাবে আপনাদেরকে এই সমস্ত ক্লাসগুলো উপহার দিয়ে থাকছি সেরকমভাবেই কিন্তু আগামীতেও দিতে থাকবো। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই কমপ্লিট করলাম, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ধন্যবাদ।